আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। রুশটেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা। এদিকে গাজা সীমান্তে 40,000 সেনা মোতায়েন করল মিশর। আরও থাকছে আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। জানিয়ে দিব ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধে সত্যিকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 700। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রুশটেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ভোরে ঝাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণে ট্রেনসহ পুরো রেল লাইন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের রুশ দায়িত্বরত নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান। তিনি টেলিগ্রামে লিখেছেন, হ্যাঁ, ট্রেনটি চলছে। অধিকৃত ঝাপোরিঝিয়ায় আর কোনো রুশ রেল সেবা বেঁচে নেই। প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাঙ্ক ভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে, কিছুই বাকি নেই। রুশরা কেন রাতের আধারে জ্বালানি এবং যানবাহন বহন করেছিল, এটাই কারণ। ক্ষতি এড়াতে চাইলেও পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান। প্রকাশিত ভিত্তিতে দেখা গেছে দীর্ঘ ট্রেনের দর্জন খানিক বেশি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ট্রেনটি ঝাপোরিঝিয়ার দক্ষিণে ওয়াজিং এবং তোকমারের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। তবে কিভাবে এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি। ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এর আগে চলতি বছরের মে মাসে ইউক্রেনীয় ডন একই অঞ্চলে রাশিয়ার জ্বালানি বহনকারী আরেকটি মালবাহী ট্রেনে হামলা চালিয়েছিল। অবশেষে এই হামলার আগের দিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ঝাপোরিঝিয়া নগরীতে অন্তত 3 জন নিহত এবং 20 জন আহত হয়। উল্লেখ্য, রুশ সেনারা ইতিমধ্যেই ঝাপোরিঝিয়ায় বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি প্রস্তাব দিয়েছেন ঝাপোরিঝিয়া ও খেরসন যুদ্ধক্ষেত্র স্থিতিশীল রাখার বিনিময়ে ইউক্রেন যেন দোনেৎস্ক এবং লুহানস্ক থেকে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগের দিন ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে চলমান যুদ্ধবন্ধে কূটনীতিক সমাধানের চেষ্টা নিয়ে আলোচনা হয়। গাজা সীমান্তে 40,000 সেনা মোতায়েন করল মিশর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনার সংখ্যা বাড়িয়েছে মিশর। ইসরায়েল গাজার রাজধানী গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন। মঙ্গলবার মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের একজন সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় 40,000 সেনা মোতায়েন রয়েছে। এটি 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনার সংখ্যার তুলনায় বহুগুণ বেশি। সূত্রটি বলেছে, গত কয়েক বছরের মধ্যে আমরা মিশরের সেনাবাহিনীকে এক উচ্চ মাত্রায় সতর্ক অবস্থায় এখনও দেখিনি। কর্মকর্তারা আরও জানান, প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির প্রত্যক্ষ নির্দেশ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরে তিনি সেনা মোতায়েনের নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে বাস্তুচ্যুত করতে চায়, কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না। বর্তমানে সিরিয়ায় বিভিন্ন ঘাঁটিতে মিশরের সেনা অবস্থান নিয়েছে। বিশেষত গাজা সীমান্তবর্তী জোনসি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী ও M60 ট্যাঙ্ক যুদ্ধবিমানও রাখা হয়েছে। মিশরীয় সূত্র জানিয়েছে, বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে। কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা, তবে সতর্ক করে দেওয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভিতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনায় তারা কোনোভাবে সহায়তা করবে না এবং যে কোনো মূল্যে তারা প্রতিরোধ করবে। আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। আল আকসা মসজিদের ভিতরে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করছেন, গান গাইছেন, নাচছেন এবং ইসরায়েলি পতাকা উড়াচ্ছেন। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয়, কিন্তু গত মাসে এসব ঘটনাই ঘটেছে। ফিলিস্তিন এবং বিশ্ব মুসলমানদের কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয় এবং স্বাধীনতা, আত্মপরিচয় এবং মুক্তির সংগ্রামের প্রতীক। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এই স্থানে নির্মিত হবে তাদের দ্বিতীয়
মন্দির বা টেম্পল মাউন্ট। দীর্ঘদিনের এই আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আল আকসায় কেবল মুসলমানদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল, কিন্তু 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ধীরে ধীরে মুসলমানদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং বিপরীতে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয়। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি বর্ষচ্যুতি হামলার পর থেকে এই উচ্চতা আরও বেড়েছে। বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এই আঞ্চলিক উত্তেজনার মাঝেই আল আকসা নতুন এক সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন মসজিদটির ধর্মীয় এবং ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে এটিকে ধাপে ধাপে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করা হচ্ছে। প্রথমে নির্দিষ্ট কিছু দিনে ইহুদিরা আল আকসায় প্রবেশ করলেও 2017 সাল থেকে এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। ফিলিস্তিনের অভিযোগ, ফজরের নামাজের পর ও জোহরের নামাজের পর ইহুদিদের দলবদ্ধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এতে ধীরে ধীরে মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের পাশাপাশি ইহুদিরও প্রার্থনাস্থল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। আল আকসার পর ইসরায়েলের কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে আগের চুক্তিও কার্যকর হয়ে পড়েছে। 2023 সালের মাঝামাঝিতে ইসরায়েলি সংসদ সদস্য আমিদ লভি মসজিদ কমপ্লেক্সকে মুসলিম এবং ইহুদিদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুযায়ী কমপ্লেক্সের দক্ষিণ অংশে প্রায় 30% মুসলিমদের জন্য বরাদ্দ রাখা হবে এবং বাকি অংশ, সেখানে ডোম অব দ্য রক অবস্থিত, তা ইহুদিদের জন্য সুরক্ষিত হবে। এক বছর পর কট্টরপন্থী মন্ত্রী ইমার বিন গাবির এই ধারণার প্রতি সমর্থন জানান, যদিও তিনি সরাসরি মসজিদ ভাগ করার কথা বলেননি। তবে কমপ্লেক্সের ভিতরে একটি সিনাগ বা ইহুদি উপাসনা স্থাপনের পক্ষে অবস্থান নেন। সর্বশেষ চলতি বছরের মে মাসে অর্থমন্ত্রী বেজালেল স্কট দিবস উপলক্ষে এক সমাবেশে ঘোষণা দেন তারা ইসরায়েলের সীমান্ত প্রসারিত করেন এবং আল আকসায় দ্বিতীয় মন্দির পুনর্নির্মাণ করবেন। ফিলিস্তিনিদের আশঙ্কা, হেবরনের পশ্চিম মসজিদের মতোই প্রথমে আল আকসার ভিতরে একটি সিগান তৈরি করে ধীরে ধীরে সম্পূর্ণ দখল করা হবে। এটি শুধু মসজিদের অস্তিত্ব নয়, মুসলিম বিশ্বের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়াবে। ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধে সত্যিকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সোমবারে ওয়াশিংটনের হওয়া বৈঠক সত্যিকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ন্যাশনাল মিডিয়ায় জেলেনস্কি পোস্ট করে বলেছেন, আমরা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ফরম্যাট নিয়ে কাজ করছি। সিকিউরিটি গ্যারান্টি বা নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে হাতে হওয়া এই বৈঠক যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছে যুক্তরাজ্যের সেনাপ্রধান। সোমবার ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং পুতিন জেলেনস্কি নিয়ে আলোচনা করেন। রুশ প্রেসিডেন্ট এই বৈঠকের সম্ভাবনা নাকচ না করে দিলেও কোথায় বা কবে এই বৈঠক হতে পারে তা নিয়ে এখনও কিছু জানাননি। এদিকে ওয়াশিংটনে যুদ্ধবন্ধ এবং শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা চালানোর মধ্যেই সোমবার রাতে ইউক্রেনে 270টি ড্রোন দিয়ে রাশিয়ায় আক্রমণ করেছে বলে এক্স পোস্টে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় 700। পাকিস্তানে অতি বৃষ্টিতে দৃষ্ট ভয়াবহ বন্যায় প্রায় 700 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আরও 60 জন নিহত হওয়ার পর মৃতের সংখ্যা 690 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার পাকিস্তানের জাতীয় এবং প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু নিউজ। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়াতেই। সেখানে বন্যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এতে করে মানবিক বিপর্যয় পড়েছেন সাধারণ মানুষ। গত 26 জুন পাকিস্তানে প্রথম বর্ষায় তাণ্ডব শুরু হয়। গত 26 জুনে এই পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যায়। আনাদুলু এজেন্সি জানিয়েছে, সোমবার সোয়াবি, নোয়াশোয়া, ময়দান, পেশোয়ার অন্যান্য বিভাগে বৃষ্টিতে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে বনের বেশিরভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অত্যন্ত 122 জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। বনের আরও অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। বনের বেশোয়াই গ্রাম এবং শুক্রবার রাতে আকাঙ্ক্ষিক বন্যায় পানিতে পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। সেখানে উদ্ধারকারীরা এখনও জীবিত মানুষের খোঁজ চালাচ্ছেন। শত শত মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো। বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষের ঘরবাড়ি, গবাদি পশু, সবকিছু।
গত বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখার বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত শুরু হয়, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এরপর ঘটে মেঘ বিস্ফোরণের ঘটনা, যেটির প্রভাবে দৃষ্ট আকাঙ্ক্ষিক বন্যা নিশ্চিহ্ন করে দেয় অনেক কিছু। সোমবার থেকে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়। খাইবার পাখতুনখা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুযায়ী এখনও পর্যন্ত 780টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 350টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আবহাওয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী 21শে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতা জানিয়েছেন, আক্রান্ত অঞ্চল থেকে 25,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় 1,000 মানুষকে।